আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি। ডক্টর শাহনাজ বেগম, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রতিদিনের কাজকর্মের মধ্যে আমাদের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই সিদ্ধান্ত গ্রহণের উপরেই কিন্তু আমাদের জীবনের অনেক কিছুই নির্ভর করে। সিদ্ধান্ত গ্রহণই আমাদের ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করে। তারপর আমাদের প্রতিদিনের কাজের সাফল্য ব্যর্থতা সেটাও কিন্তু সিদ্ধান্ত গ্রহণের উপরে নির্ভর করে। তো আমরা আজকে আলোচনা করব সিদ্ধান্ত গ্রহণ নিয়ে। সিদ্ধান্ত গ্রহণ কি এটা নিয়ে মনোবিজ্ঞানীরাও কথা বলেছেন, গার্হস্থ্য অর্থনীতিবিদ এরাও কথা বলেছেন। তবে সবার কথার মধ্যে যে বিষয়টা ফুটে উঠেছে সেটা হলো অনেকগুলো বিকল্প থেকে একটাকে বেছে নেওয়া, সেটাই হলো সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ আমরা যখনই কোনো কাজ করতে যাই আমাদের প্রত্যেকটা কাজের বিকল্প কতগুলো কাজ থাকে, বা যখন কোনো সমস্যার মধ্যে আমরা পড়ি তখন সেটা সমাধানের জন্য বিকল্প কতগুলো উপায় থাকে। সেই বিকল্পগুলো থেকে যখন আমরা একটাকে বেছে নেই তখনই সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এখন এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যেকটা পরিবার তার নিজস্ব মূল্যবোধ, তারপরে লক্ষ্য, জীবনযাত্রার মান ইত্যাদির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তগুলো গ্রহণ করে। এবং সিদ্ধান্ত গ্রহণের যে কাজ সেটা আসলে একটা জটিল কাজ, জটিল একটা মানসিক কাজ। সিদ্ধান্ত নিতে গেলে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় চিন্তা করতে হয়, বিভিন্ন দিকগুলাকে বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নিতে হয়। এখন এই চিন্তা করার বিষয় বা বিশ্লেষণ করার বিষয়টা যত ভালোভাবে নেওয়া যাবে ওই সিদ্ধান্ত গ্রহণ ততটাই সঠিক হবে। আমরা যখন গৃহ ব্যবস্থাপনার কথা চিন্তা করি তখন দেখা যায় যে এই গৃহ ব্যবস্থাপনার প্রতিটা স্তরে সিদ্ধান্ত গ্রহণের যে কাজ সেটা খুবই গুরুত্ব বহন করে। এখন আমরা দেখব যে গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব কি ধরনের হতে পারে। যেমন ধরো, প্রথমে যেটা বলা যায় যে যখনই কোনো সমস্যার মধ্যে আমরা পড়ি তখন এই সমস্যাটার কিভাবে আমরা সমাধান করতে পারি সেটার জন্য আমাদেরকে অবশ্যই একটা সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এবং এই সিদ্ধান্ত নেওয়ার ফলে যেটা হয় ওই সমস্যাটা তখন সুন্দরভাবে সমাধান হয়ে যায়। এরপরে আমরা যখন সমস্যার সমাধান করতে যাই তখন এই সমস্যাটা কি ধরনের সেটা নিয়ে যথেষ্ট ভাবতে হয়। এই ভাবনার ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাটার প্রকৃতিটাও কিন্তু আমরা বুঝতে পারি। অর্থাৎ সমস্যার প্রকৃতি নির্ণয় করতে গেলেও কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। গৃহ ব্যবস্থাপনার যেই কাজটা প্রতিনিয়ত করতে হয় সেটা হচ্ছে সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে পরিবারের সব ধরনের যে প্রয়োজন সেটাকে পূরণ করার চেষ্টা। এই চেষ্টা করতে যেয়ে বিভিন্নভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যেমন ধরো, পরিবারের আয় কিভাবে হবে সেটাও একটা সিদ্ধান্ত গ্রহণের বিষয়। আবার পরিবারের যে আয় আসলো সেটা কিভাবে কোন খাতে ব্যয় করা হবে সেক্ষেত্রেও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এবং এই সিদ্ধান্ত গ্রহণের উপরে নির্ভর করে
যে ওই পরিবারের প্রয়োজনগুলো কিভাবে মানে কতটা সুন্দরভাবে পূরণ করা সম্ভব। কোনো পরিবার যদি তার আয়টাকে অ্যাম খুব চিন্তা ভাবনা না করে খরচ করে ফেলে, তাহলে দেখা যাবে যে তাদের সংসারের মধ্যে অভাব লেগেই আছে। তাদের প্রয়োজনের সময় হাতে টাকা থাকবে না। দেখা যাবে যে টাকার অভাবে কোনো সময় তাদের চিকিৎসার কাজও ঠিকমতো হয় না। কিন্তু যারা সম্পদ ব্যবহার করার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে পারে যে কিভাবে তাদের পরিবারের খরচগুলা হবে। সেক্ষেত্রে কিন্তু তাদের সম্পদটা ঠিকভাবে ব্যবহার করা হবে এবং তাদের যেই দৈনন্দিন প্রয়োজন সেটাও ঠিকভাবে মেটানো যাবে। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই কিন্তু আ পারিবারিক সম্পদটাকে আমরা আম যথাযথভাবে ব্যবহার করতে পারি। পরিবারে কোনো না কোনো সমস্যা দেখা দিতেই পারে। কিন্তু এই পারিবারিক সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে, সেক্ষেত্রেও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং ওই সিদ্ধান্তের মাধ্যমেই পারিবারিক সমস্যাগুলো সমাধান করা সম্ভব। আমাদের জাতীয় জীবনেও সমস্যা আসতে পারে। সেক্ষেত্রেও কিন্তু অ সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়। যেমন আমরা তোমাদের যেই অনলাইন ক্লাস নিচ্ছি, এক্ষেত্রেও কিন্তু সিদ্ধান্ত নিতে হয়েছে যে COVID-19 থেকে আমরা যদি রক্ষা পেতে চাই তাহলে আমাদের ক্লাসরুমের বিকল্প হতে পারে অনলাইনে ক্লাস নেওয়া। এবং এই সিদ্ধান্তের কারণেই কিন্তু তোমাদের যেই পড়াশোনার কার্যক্রম সেটা আর একটা ধারাবাহিকভাবে চলে যাচ্ছে এবং তোমরা কিন্তু পড়াশোনা থেকে দূরে নাই। তোমরা নিয়মিতভাবেই পড়াশোনা করছো। তো এরকমভাবে আমাদের যেকোনো রকম সমস্যাই আসুক সেটা পারিবারিক হোক বা সামাজিক বা জাতীয় জীবনের হোক, সেই সমস্যা সমাধানের জন্য আমাদের কি করতে হবে? সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণটা জটিল কাজ। এই জটিল কাজটা করার জন্য কতগুলো পর্যায় অতিক্রম করতে হয়। এই পর্যায়গুলোর অনুসরণ করে যদি কোনো সিদ্ধান্ত নেয়া হয় তাহলে সেটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত গ্রহণের যে ১ম পর্যায় সেটা হচ্ছে অ্যা সমস্যার স্বরূপ উপলব্ধি করা। অর্থাৎ আমার সমস্যাটা কি ধরনের সেটা ভালোভাবে উপলব্ধি করতে হবে, চিহ্নিত করতে হবে। এরপরেই সেই সম্পর্কে আমরা আম চিন্তা করতে পারবো। আর যদি সমস্যাটাই যদি বোঝা না যায় তাহলে এই সমস্যা সমাধানের জন্য আ উপায় নির্ধারণ করা সেটা যথেষ্ট আ কঠিন হয়ে যাবে। এজন্য ১ম এ কি করতে হবে? সমস্যাটাকে বুঝতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হলো সমস্যা সমাধানের জন্য কতগুলো বিকল্প উপায় খুঁজতে হবে। আর ৩য় যে ধাপ সেটা হলো এই প্রত্যেকটা বিকল্প সম্পর্কে চিন্তা করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বিকল্প যে উপায় আছে সেটার মধ্যে কোনটার কি সুবিধা আছে, কোনটার কি অসুবিধা আছে সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। তারপরে এই বিকল্পগুলো থেকে একটা বিকল্পকে অর্থাৎ বিকল্প যে সমাধানগুলো পাওয়া গেল সমস্যার জন্য সেটা থেকে একটা সমাধানকে গ্রহণ করতে হবে। এরপরে যেই কাজটা করতে হবে সেটা হলো যেই সমাধানটাকে গ্রহণ করা হলো সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে সেটার জন্য আ একজনকে দায়িত্ব নিতে হবে যে আমরা এই কাজটা এই ব্যক্তি দায়িত্ব নিয়ে করবে। এভাবে যদি সিদ্ধান্ত নেয়া যায় তাহলে দেখা যাবে যে যেই সিদ্ধান্তগুলো নেয়া হচ্ছে সেই সিদ্ধান্তগুলো দ্বারা আ উপকৃত হবে। এটা যেই পর্যায়ে নেয়া হোক না কেন
এটার জন্য সুবিধা হবে। আর যদি এই পর্যায়গুলোকে বিবেচনায় না আনা হয় তাহলে অ্যা দেখা যাবে যে সিদ্ধান্ত গ্রহণের যে ফলাফল সেটা ভালো হবে না। সাধারণত যেটা দেখা যায় যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া সেটা ২ ধরনের। একটা হলো একক সিদ্ধান্ত, আরেকটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত। এখন একক সিদ্ধান্ত গ্রহণ বললে আমরা কি বুঝি? যখন কোনো ব্যক্তি তার নিজের চিন্তা ভাবনা অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করে তখন সেটাকে বলা হয় একক সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ একজন ব্যক্তির ইচ্ছার প্রতিফলনের মাধ্যমে একক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর যখন আম দলীয়ভাবে অর্থাৎ যদি আমরা পরিবারের কথা বলি, যে পরিবারের সব সদস্য মিলে যদি কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটাকে বলা হবে দলীয় সিদ্ধান্ত। বা কোনো গোষ্ঠীর সব সদস্য মিলে যদি সিদ্ধান্ত নেয় তাহলে সেটাও হবে দলীয় সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেয়া হবে সেটা আসলে নির্ভর করে পরিবারের অবস্থান বা পরিবারের আম কাজকর্মের প্রকৃতির উপরে। এখন এই ২ ধরনের সিদ্ধান্ত গ্রহণেরই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। ১ম এ আমরা দেখি যে একক সিদ্ধান্তের কি সুবিধা আছে। অর্থাৎ এককভাবে যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন সেখান থেকে কি ধরনের সুবিধা পাওয়া যায়। এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তারপর এইখানে সিদ্ধান্ত গ্রহণ করাটা সহজে করা যায়। আরেকটা বিষয় দেখা যায় যে যখন কেউ একক সিদ্ধান্তে কাজ করবে তখন কিন্তু তার আত্মবিশ্বাসটা বেড়ে যায়। আর একক সিদ্ধান্ত নিয়ে যখন কাজ করতে হয় তখন যথেষ্ট দায়িত্বশীলতাও এখান থেকে তৈরি হয়। যেহেতু যে কাজ করছে সিদ্ধান্তটা তারই, সেজন্য সে নিজে থেকেই দায়িত্বশীলতার সাথে কাজ করতে চায়। এভাবে একক সিদ্ধান্তের কিছু সুবিধা আমরা দেখতে পাই। এককভাবে সিদ্ধান্ত নিতে গেলে যেই অসুবিধাটা দেখা যায় সেটা হলো যে সিদ্ধান্ত গ্রহণের মধ্যে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং যে সিদ্ধান্ত নিবে তাকেই কিন্তু ও ওই কাজের অর্থাৎ সিদ্ধান্ত নেয়ার ফলে যে ফলাফলটা পাওয়া যাবে সে তার দায়-দায়িত্ব কিন্তু তাকেই নিতে হয়। আবার যখন কাজটা বাস্তবায়ন করা হবে অর্থাৎ গৃহীত সিদ্ধান্তটা যখন বাস্তবায়ন করা হবে তখন যে দায়-দায়িত্ব থাকে সে দায়-দায়িত্ব কিন্তু ওই সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিকেই নিতে হয়। তাহলে এক্ষেত্রে সে সবসময় যে সুবিধাজনক অবস্থানে থাকবে এরকম নাও হতে পারে। সে অসুবিধার মধ্যেও পড়ে যেতে পারে। এগুলি হচ্ছে একক সিদ্ধান্ত গ্রহণ করার অসুবিধা। একক সিদ্ধান্তের বিপরীত হচ্ছে দলীয় সিদ্ধান্ত গ্রহণ। এখন আমরা দেখব দলীয় সিদ্ধান্ত নেয়ার ফলে কি সুবিধা এখান থেকে পাওয়া যায়। ১ম কথা হচ্ছে দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে যেহেতু কয়েকজন মিলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়া হয় এবং সেই কারণে আ এই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ অনেকের চিন্তার একত্রিত করে সিদ্ধান্তটা নেয়া হচ্ছে। সেজন্য ভুলটা আ কম হতে পারে। আবার দেখা যায় যে যেহেতু সবাই মিলে এখানে সিদ্ধান্ত নিচ্ছে, সেজন্য কাজের দায়িত্বটাও কিন্তু সবাই মিলেই গ্রহণ করে। একজনের সিদ্ধান্তের ক্ষেত্রে যেমন একাই দায়িত্ব বহন করতে হয়, এখানে কিন্তু এরকম হয় না। তারপরে
দলীয় সিদ্ধান্তের আরেকটা সুবিধা হলো পারিবারিক যেই বিষয়গুলা যেখানে পরিবারের সব সদস্যদের স্বার্থ থাকে সেই জায়গায় কিন্তু দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে আহ, সুবিধাজনক। অর্থাৎ দলীয় সিদ্ধান্তটা পারিবারিক বিষয়ের ক্ষেত্রে উপযোগী। আর আমরা আরেকটা কথা জানি যে সব কাজের মধ্যেই কিছু না কিছু ঝুঁকি থাকে। এখন এই ঝুঁকিটাকে সবাই মিলে মোকাবেলা করা সম্ভব যখন দলীয়ভাবে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব দলীয়ভাবে সিদ্ধান্ত নিলে কি ধরনের অসুবিধা হতে পারে। দলীয়ভাবে যখন সিদ্ধান্ত নিতে হয় তখন কিন্তু সব সদস্যদের মতামত নিতে হয়। এখন এই মতামত নেওয়ার যে প্রক্রিয়া সেখানে অনেক সময় ব্যয় হতে পারে। এজন্য দলীয় সিদ্ধান্তের একটা অসুবিধা হচ্ছে এটা সময় সাপেক্ষ। তারপরে আম সব সদস্যদের মতের মধ্যে খুব সহজে যে মিল থাকবে এরকম নাও হতে পারে। যার কারণে সবার মতামত নিতে যেয়ে আরো জটিলতা তৈরি হতে পারে। তারপরে আম ব্যক্তিগত সম্পর্কের কথা যখন চিন্তা করা হয় যে ব্যক্তিগতভাবে কার কি সুবিধা অসুবিধা হবে, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে কিনা, এই বিষয়গুলা কিন্তু দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব ফেলে। তাহলে এইভাবে চিন্তা করে যদি সিদ্ধান্ত নিতে হয় দেখা যায় যে সঠিক সিদ্ধান্তটা নেয়া সবসময় সম্ভব হয় না। কারণ আমরা জানি যে দলীয়ভাবে যেসব সিদ্ধান্ত নেয়া হয় সেগুলা কারো পক্ষে যেতে পারে, কারো বিপক্ষেও যেতে পারে। তাহলে এজন্য এসব চিন্তা করে যখন সিদ্ধান্ত নেয়া হয় তখন কিছু সমস্যা এখানে তৈরি হয়। তাহলে এগুলো হচ্ছে দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে অসুবিধা। এখন আমাদের কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণকে আমরা যুক্তিসঙ্গত মনে করব? অর্থাৎ আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় কি আমরা এককভাবে সিদ্ধান্ত নিব নাকি দলীয়ভাবে সিদ্ধান্ত নিব? আ এখানে একটা বিবেচনার বিষয় আছে। তবে আ কোন ধরনের সিদ্ধান্ত নিতে হবে সেটা নির্ভর করবে আমাদের সমস্যাগুলা কি ধরনের। যদি কোনো তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য কোনো বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একক সিদ্ধান্তের মাধ্যমে সেটাকে সমাধান করতে হবে। আর যেসব সিদ্ধান্ত গ্রহণের ফলাফলটা খুব সুদূরপ্রসারী, আ সেক্ষেত্রে অ্যাম সিদ্ধান্ত গ্রহণ করার সময় দলীয়ভাবে নেয়াটাই হবে যুক্তিসঙ্গত। আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন মনে করো একটা পরিবারের আ একজন বয়স্ক মা, তার ৫ জন ছেলে আছে। উনি যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে সবাইকে জিজ্ঞাসাবাদ করে উনার চিকিৎসা করতে, করতে উনার শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। সেজন্য সেক্ষেত্রে কিন্তু এককভাবেই সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা করতে হবে। আর পরিবারের দীর্ঘমেয়াদী কিছু বিষয় থাকে, সেক্ষেত্রে কিন্তু একক সিদ্ধান্ত নিয়ে কাজ করলে সেটার ফলাফল ভালো হবে না। অর্থাৎ আ সিদ্ধান্ত গ্রহণটা কোন ধরনের হবে সেটা নির্ভর করবে আমাদের সমস্যাগুলো কি ধরনের। বা এটা কি তাৎক্ষণিক কোনো সমস্যা নাকি দীর্ঘমেয়াদী কোনো সমস্যা। তাহলে এইগুলা বিবেচনা করে যদি সিদ্ধান্ত নেয়া হয় তাহলে দেখা যাবে যে আমাদের প্রতিদিনের যেই জীবনযাত্রায় যত সিদ্ধান্ত আমরা নেই সেই সিদ্ধান্তের ফলাফল হবে আমাদের জীবনের জন্য ভালো। আর যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ভুল হয়ে যায় তাহলে সেটার ফলাফল কিন্তু অনেকদিন ধরেই ভোগ করতে হবে। তোমাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু তোমাদের ধরো বিষয় নির্বাচন, তারপরে গ্রুপ নির্বাচন এগুলাতে তোমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। তাহলে সেক্ষেত্রেও নিজের
যোগ্যতা অনুসারে বা নিজের মেধা অনুসারে যদি বিষয় নির্বাচন করা হয়, তাহলে কিন্তু সেটা তার জন্য সুবিধাজনক হবে। তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, তখনও কিন্তু তোমাদের সিদ্ধান্ত নিতে হবে যে তোমরা কোন সাবজেক্টে পড়বে। তো তোমার নিজের জন্য যেটা উপযোগী হবে, যেটাতে পড়ে তুমি আনন্দ পাবে বা যেটার ভবিষ্যৎ সম্ভাবনা ভালো, ওইভাবেই কিন্তু তোমরা বিষয় নির্বাচন করার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করবে। এমনিভাবে আরো নানান ধরনের সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। আমি আশা করব আজকের ক্লাস থেকে তোমরা যে ধারণা পেলে, তোমাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এই ধারণাগুলা তোমরা অবশ্যই কাজে লাগাবে। আমরা গৃহ ব্যবস্থাপনার ধাপ এই অধ্যায়ের আলোচনা শেষ করেছি। এইখানের আজকে আমরা আলোচনা করলাম সিদ্ধান্ত গ্রহণ নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমরা গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো পর্যায়ক্রমে আলোচনা করেছি। তো এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমরা যখন কোনো অনুষ্ঠানের আয়োজন করবে, মনে করো তোমাদের ক্লাস পার্টির আয়োজন করলে, বিদায় অনুষ্ঠান, নবীনবরণ অথবা তোমাদের পারিবারিকভাবে যদি জন্মদিন, বিয়ে এগুলার আয়োজন করতে হয়, সেক্ষেত্রে তোমরা গৃহ ব্যবস্থাপনার যে ধাপ, সে ধাপগুলা কিভাবে অনুসরণ করবে ওই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে থাকে। আর আরেকটা প্রশ্ন থাকে যে উদ্দীপকের মধ্যে ওই ধাপগুলোর কিছু কার্যক্রম উল্লেখ করা থাকে। তারপর প্রশ্ন করা হয় যে এটি গৃহ ব্যবস্থাপনার কোন ধাপের কাজ। যেমন মনে করো উদ্দীপকে দেয়া থাকলো যে ক্লাস পার্টি করার জন্য ক্লাসের সবাই মিলে একত্রিত হলো, তারা একটা ছক তৈরি করলো যে কিভাবে অনুষ্ঠানটা করা যায়। তোমাকে প্রশ্ন করা হলো যে ক্লাসের সবাই মিলে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপের কাজটা করেছে। সেক্ষেত্রে তোমার উত্তর কি হবে? উত্তর হবে যে এখানে পরিকল্পনার কাজটা করা হয়েছে। কারণ আমরা যেটা জেনেছি যে যেকোনো কাজ করার আগে যে নকশাটা তৈরি করা হয় সেটাই হচ্ছে পরিকল্পনা। এবং উদ্দীপকেও কিন্তু একটা ছকের কথা বলা হয়েছে। অর্থাৎ কাজের একটা নকশার কথা বলা হয়েছে। সেজন্য এখানে উত্তর হবে যে এখানে উদ্দীপকে পরিকল্পনা ধাপের আ গৃহ ব্যবস্থাপনার যে পরিকল্পনা ধাপ, সেই ধাপের কথাই এখানে বলা হয়েছে। তো এভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে। তোমাদের বইয়ের পেছনের দিকেও কিছু প্রশ্ন থাকে, ওইগুলা দেখে তোমরা অনুশীলন করার চেষ্টা করবে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।